দর্শক স্বাগত জানাচ্ছি আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকে ট্যাগলাইন বাংলাদেশ লাল সবুজ জার্সি। যে লাল সবুজ জার্সিতে বাংলাদেশের ফুটবলার, ক্রিকেটার এবং অন্য অঙ্গনের মানুষরা মাঠে মাতান, সেই জার্সিগুলো যারা তৈরি করেন, যারা ডিজাইন করেন, যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ করেন, তারা আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন মেহতাব সেন্টু ভাই। তিনি স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী, তিনি সবাই সেন্টু ভাই হিসেবে চেনেন। উনি বলেছেন আমাকে সেন্টু ভাই না বলতে, তারপরে বললাম। এছাড়া আছেন তরুণ ক্রিয়েটিভ ডিজাইনার মাহিসরওয়ার মেঘ। স্বাগত জানাচ্ছি। এর একই সঙ্গে আছেন সাহাল সিনহা শ্রেয়ান, ক্রিয়েটিভ ডিজাইনার। শ্রেয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেটা বলছিলাম আসলে যে লাল সবুজ জার্সিতে বাংলাদেশ খেলে, বছরটা আমরা শেষ করেছি, অনেক অর্জন আছে, অনেক অপ্রাপ্তিও আছে, অনেক কথা আছে, কিন্তু যে জার্সিটা নিয়ে খেলে সবগুলো অঙ্গন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনায় মেঘকে দিয়ে শুরু করতে চাই। মেঘ, অনেকগুলো ডিজাইন আমরা আপনাকে দেখেছি কাজ করছেন। ইভেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানেও আপনি অনেকগুলো গ্রাফিতিতে দেখেছি আপনি কাজ করছেন, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই যে লাল সবুজ জার্সি, লাল সবুজ সাথে কাজ করা, দেশের পতাকা, মানে কেমন লাগে বিষয়টা? অবভিয়াসলি অনেক ভালোই লাগে। আসলে ন্যাশনাল টিমের জার্সি বানানো একটা অনেক বড় বিষয়, অনেক প্রাউডের বিষয়। এটা নিজের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি এখন পর্যন্ত বাংলাদেশ হকি টিমে জার্সি করেছি, যেটা পরে বাংলাদেশ হকির এশিয়ান গেমস বিশ্বকাপে যেটা আমরা গেলাম, হ্যাঁ, এশিয়ান গেমসও চ্যাম্পিয়ন হয়েছে। ওখান থেকে এশিয়ান গেমসে কোয়ালিফাই করে দেন ওরা হচ্ছে এখন বাংলাদেশ ফার্স্ট টাইম হচ্ছে আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ খেলবে। মানে হকিতে যে কোনো ধরনের বিশ্বকাপ এটাই প্রথম আমাদের, মোস্ট প্রবলি আমি যতটুকু জানি। হ্যাঁ, মানে কেমন লাগছিল তখন যখন বাংলাদেশ ওই আমি হচ্ছে নিউজটা পেয়েছি, এটা নিউজ পাওয়ার সাথে সাথে আমি দেখি যে কোন জার্সি, পরে দেখি আমারটাই। পরে হচ্ছে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে আমার ডিজাইন করা জার্সি পরে হয়েছে। বাট একটা স্যাড থিং হচ্ছে, ক্রিকেট ফুটবলে যেরকম আমরা অনেক মানে কিছু হলে হাইপ দেখি, হকি একটা ভালো একটা গেম, হকিতে কোনো হাইপ নেই। যেখানে হচ্ছে হকিতে অনেক ভালো করতেছে রিসেন্ট এই বছর, দেখবেন যে হকিতে অনেক আগাইছে বাংলাদেশ হকি টিম। তাও হচ্ছে ওদের কোনো মানে হাইপ নাই বা কিছু নেই। ওদের যে প্যাশন অনেক, এটা দেখে আমার আসলে অনেক খুব ভালো লাগে যে ওরা হকিটাকে খুব পছন্দ করে। অ্যান্ড যারা আর কি এখনো হকি ফলো করে, ওরা হচ্ছে ট্রু ফ্যান্স ওদের। ওকে, শ্রেয়ান আছে আমাদের সঙ্গে। আসলে আপনারও অনেক কাজ আমরা ফেসবুকে দেখি, আপনার অনেক ফুটবলাররা আপনার কাজ শেয়ার করেন। আমরা আসবো, অনেক এর পেছনে অনেক দুঃখের কথাও আছে, নিশ্চয়ই না পাওয়ার প্রাপ্তি আছে আপনাদের সেই জায়গাটা। কিন্তু রিসেন্টলি হামজা চৌধুরীর পর আপনার একটা বোধহয় পোস্টারের মতো ভাইরাল হয়েছিল না? ম্যানিপুলেশন ডিজাইন ছিল, ওটা হচ্ছে সকল জায়গায় স্প্রেড হয়েছে। মানে কি নিয়ে করেছেন এটা হামজা চৌধুরী? এটা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে আসবে, এটা নিয়ে একটা কাল্পনিক একটা দৃশ্য তৈরি করা ওই ধরনের। তারপর ও পাসপোর্ট পাইছে, হাতে পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে, ম্যানুয়ালি সবকিছু করা, এরকম হচ্ছে বডিলি কাজ করা ওইভাবে। আর হচ্ছে আমার রিসেন্ট যেটা জামাল ভুইয়া ভাইয়া হচ্ছে শেয়ার করছে, উনি ওইটা হচ্ছে যে হামজা চৌধুরী অ্যান্ড তারেক রহমান মাঠের ভিতরে ঢুকতেছে এবং জামাল ভুইয়া হচ্ছে সবাইকে স্বাগত জানাইতেছে, এরকম একটা কাল্পনিক ডিজাইন আমি করছিলাম, ওইটা শেয়ার করছে। ওকে, আপনি নিশ্চয়ই আরও গল্প শুনবো কীভাবে এসছে। সেন্টু ভাই, মানে মেহতাব ভাই, আজকে দর্শকদের বলে রাখি যে আপনারা অনেক সময় বিভিন্ন জার্সি নিয়ে যে সমালোচনা করেন, কেমন এরকম হলো, কেন লাল সবুজ নাই, জার্সিতে বিশ্বকাপ যাচ্ছে, সবগুলো জার্সির কারিগর পেছনের মানুষটা কিন্তু সেন্টু ভাই। আজকে আপনারা চাইলেও অনেক প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো তার কাছে পৌঁছে দিতে। কিন্তু ভাই, এই যে লাল সবুজ জার্সি তৈরি করা, ব্যবসায়িক তো একটা বড় বিষয়, ব্যবসা তো আছেই, ব্যবসার বাইরে এটা নিশ্চয়ই আপনাকে অন্যভাবে গর্বিত করে আপনার পরিবার, সমাজ, সব জায়গাতে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি ব্যাপারগুলো এরকমই ছিল আপনি যেরকম বলছেন। তো আসলে আমরা এমন একটা সেক্টরে কাজ করি যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করি। তো বেসিক্যালি আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, মানে আমরা কিন্তু ডিজাইনিংয়ের পার্টটুকু করি না। ডিজাইনিংয়ের পার্টটুকু করার জন্য এরকম ক্রিয়েটিভ ছেলে যারা আছে, যারা ইয়াং জেনারেশন আছে, তারা যদি করে আমার মনে হয় এটা বেটার সাইড হবে, মানে বেটার হবে সবার জন্যই। আমরা যেটা করি বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারের দিকটা অনেক বেশি ফোকাস করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ধরেন ডিজাইনটা যাই হোক, আপনার একটা প্লেয়ার যখন মাঠে খেলতে নামেন
তখন তার আউটফিট যেন প্রপার থাকে, তার লেন্থ চেস্ট সব কিছু যেন প্রপার থাকে, ওই জিনিসটা আসলে বেসিক্যালি আমাদের ফোকাস থাকে। আমি অনেকবারই এই কথাটা বলছি, সেটা হচ্ছে ডিজাইনিংয়ের থেকে আমরা ফোকাস করি ওই জায়গাটা থেকে, আমরা যেহেতু ম্যানুফ্যাকচার ইউনিট। আর সেকেন্ড থট হচ্ছে যেটা বলছিলেন আপনি, এখন আসলে ইনিশিয়ালি ব্যাপারগুলি অনেক উত্তেজনা ছিল, এখন যেটা হয় যে এখন ভয়েই কাজ করে। কারণ আসলে ধরেন ক্রিকেটটা এইরকম একটা জায়গায় চলে আসছে, অনেক বেশি ফোকাসড বাংলাদেশের ক্রিকেট, তো দেখা যায় যে কিছু কিছু সমালোচনা হবেই আসলে বাংলাদেশের মানে জার্সি নিয়ে, এখানে লাল কেন, এখানে সবুজ কেন। আমরা যদি ডিজাইনিংয়ের পার্ট থেকে বলেন, আমরা চেষ্টা করি লাল সবুজ থাকবে। এর সাথে আমরা এবার যেটা নিয়ে এসেছি, আমাদের প্রথম পতাকার কালারের যেটা গোল্ডেন কালারের একটা ম্যাপ ছিল, তো ওই কালারটা নিয়ে আসার চেষ্টা করেছি। এক্স্যাক্টলি, তো ওইটাই আমরা নিয়ে আসছি। আর আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো ভালো করার জন্য। তারপর অনেক মানুষের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি আসলে নিজেকে আসলে ডিজাইনার পার্টটুকু থেকে আলাদা করতেই চাই। আমি ইনফ্যাক্ট আমরা ডিজাইনার না। আপনার সাথে আমার অনেকবার কনভারসেশন হয়েছে, এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার বলেছি। আমরা আসলে যেটা করতে চাই, আমরা রাদার আউটফিটটা প্রপার যেন প্লেয়াররা পড়তে পারে, মাঠে যেন তাদের আনকমফোর্ট না থাকে, ওই জায়গাটুকুতে আমাদের বেশি ফোকাস থাকে। মানে প্লেয়ারদের কমফোর্ট জায়গাটা নিশ্চিত করা, সেটা কিন্তু আপনি তো বললেন আসলে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, ক্রিকেটে যে ফোকাসটা পায় সেই জন্য এত বেশি সমালোচনা। আবার মেঘ যেটা বললো, এত সুন্দর একটা ডিজাইন করছে হকিতে, যেটা বিশ্বকাপে গেল, সেটা নিয়ে কোনো আলোচনাই নেই। সমালোচনা হলেও তো মেঘ ভালো লাগে, তাই তো? যদি লোকজন সমালোচনা করতো, আমার মনে হয় যেটা হচ্ছে, ওরা যদি মানে এগিয়ে আসে, ধরেন বিসিবিও যদি চিন্তা করে এরকম ইয়াং জেনারেশনকে আরো সাপোর্ট করবে, আমার মনে হয় যে এটা মানে উত্তরোত্তর আরো ভালো দিকেই যাবে। এই যে সেন্টু ভাই বললো যে বিসিবি যদি, মেঘ কখনো বিসিবি থেকে ডেকেছিল আপনাদেরকে? আমি এভাবে কাজ করিনি কোনো, মানে এভাবে ওদের সাথে, বাট হোপফুলি পাবো একটা ডিজাইনার হিসাবে, হোপফুলি ইনশাল্লাহ। শ্রেয়ান, কখনো এরকম ফুটবল ক্রিকেট কেউ বলেছে যে জার্সি করে ডিজাইন দেন? আসলে আমি জার্সি করি না, বাট হচ্ছে সোশ্যাল মিডিয়া এন্ড ম্যানিপুলেশন যে ডিজাইনগুলো থাকে, তো বিভিন্ন পেজের সাথে আমি কাজ করেছি। লাইক ক্রিকেট উইথ সামির সাথে এখন আমি কাজ করতেছি। এরপরে হচ্ছে তারপর নেপাল প্রিমিয়ার লিগে লুম্বিনী লায়ন্সের সাথে কাজ করেছি। এরপরে কলকাতার হচ্ছে বিভিন্ন ফ্যান বেসের সাথে কাজ করেছি, অফিসিয়াল ফ্যান বেস। মোহনবাগানের ফুটবলের অফিসিয়াল ফ্যান বেসের সাথে কাজ করেছি, এবং সেভ বাংলাদেশ ফুটবলের সাথে অনেক কাজ হয়েছে। এবং রিসেন্টলি বিএফএফেও একটা কাজ হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে, এবং ইবাদত হোসেন মানে আমাদের ক্রিকেট উইথ সামির যারা প্লেয়ার আছেন চুক্তিবদ্ধ, তাদের পেজের ডিজাইন আমি করি। আমরা আসলে একটু প্রোডাকশনকে যদি বলি, স্টেয়ারের কাজ যদি দু একটা দেখানো যায়, আমরা একটু দেখাই, দর্শকদের তো বুঝতেও সুবিধা হবে। যদি নিশ্চয়ই পেছনে আসবে সেই একটা দুইটা ডিজাইনের। এটা কি? এটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে হচ্ছে পেস ইউনিটটা যেটা ছিল ওইটার জন্য। এটা একটা কভার ফটোর মতো, তাই তো? ফুটবলের ছবিও সম্ভবত আছে আমাদের কাছে, একটা জিনিস দেখতে পারি আমরা। এইটা না? রাইট, হ্যাঁ। যেদিন হামজা কথা আসলো এটা নিয়ে, এই নিয়ে হচ্ছে আমাদের উপদেশটা হচ্ছে এটা শেয়ার করছিলেন ওনার ওয়ালে, সো এটা মোটিভেশন হিসেবে কাজ করে। কিন্তু এই ডিজাইনটা যে শ্রেয়ান করেছে সেটা লোকজন জানে না, অনেকে ভাবছে এটা আমি করেছি। ব্যাপারটা এরকম হয়েছে না অনেক জায়গায়? জি জি। আমার শ্রেয়ানের কাছে একটা প্রশ্ন, শ্রেয়ান কি জার্সি ডিজাইনটা করেছে না টোটাল মানে জাস্ট আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করেছে? আসলে আমি বাংলাদেশে যে জার্সি আছে ওইটা জাস্ট একটা ডেমো, প্রথমে বডি বানিয়েছি, হাত আলাদা লাগাইছি, ফেস আলাদা লাগাইছি, পা আলাদা লাগাইছি, পিছনে ক্রাউড আলাদা লাগাইছি, এভাবে করে প্রপারলি ব্লেন্ড করছি। এরপরে হচ্ছে বাংলাদেশের জার্সিটা জাস্ট বসিয়ে দিয়েছি। এইভাবে হচ্ছে জার্সি সব। খুবই সুন্দর কাজ, এবং এটা অনেক মানে ভাইরাল হয়েছে দেখেছি, কিন্তু মানুষ শ্রেয়ানের কথা জানে না। রাইট, হ্যাঁ। আমরা একটা দেখা, আরে নারীদের দলের একটা চ্যাম্পিয়নের ছবি আছে সম্মত শ্রেয়ানের, সেটা যদি একটু দেখি, সেটা এরকম কিনা? এটা না? জি জি। ওই সময় ও পেজের ডিজাইনগুলোই মূলত করেছে ভাই, এবং বাট ভালো নতুন ছেলেপেলেরা কাজ করছে আসলে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আসলে। এই যে ধরেন স্পোর্টস তো বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এর সাথে যদি এইরকম জিনিয়াস ছেলেপেলে যদি আসে, আসলে নতুন নতুন আইডিয়া আসবে। ধরেন আপনি র্যান্ডম একটা কাজ করছেন, আসলে আপনার মাথাতে একটা জায়গা গিয়ে স্টাক আপ হয়ে যাবে, কিন্তু নতুন নতুন মানে 5 জন মিলে যখন কাজটা করবেন 5টা আইডিয়া আসবে। মানে এখানে কে ভালো করছে, আমি কার সাথে হিংসা করবো, ব্যাপারটা এরকম কিন্তু
হওয়া উচিত না। মানে যে ভালো করবে, যারটা পছন্দ হবে সেই ডিজাইন করুক। ইভেন একটা শ্রেয়ানের ডিজাইনে হয়তো বা মেক সেটা ইনপুটও দিতে পারে। হ্যাঁ, আমরা সবাই মিলে বসে কিন্তু করা যায় জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু সিন্টু ভাই এই যে করা যায় যাবে, মানে মেঘদের এত ভালো কাছে, আমি মেঘের কাছে আসতে চাই। আপনার আমি মানে ওয়ার্ল্ড কাপের জার্সির পর বিশ্বকাপে ক্রিকেটের আপনিও নিজেও অনেকগুলো জার্সি নিজে করেছিলেন, যেগুলো খুবই সুন্দর ছিল। মানে ওগুলো থেকে কখনো ডাক পান? মানে আপনার মনে হয় যে এরকম ডিজাইন যদি বিসিবি নিত, যেটা বললো সেন্টু ভাই তো ডিজাইনটা অন্যের কাছ থেকে নেয়, উনি প্রোডাকশনের কাজটা করেন। আমার হচ্ছে অনেক সময় আমি শুনছি যে আমি হচ্ছে অনেক সময় লিঙ্ক আগে তো নিজে খালি ডিজাইন করতাম, কোনো স্পেসিফিকলি আমি কোথাও হচ্ছে আমি সাবমিট করতাম না। তো আমি হচ্ছে একবারই বুঝছি যে লাইক আমার ডিজাইনটা সবাই পছন্দ করছিল। ওইটা হচ্ছে 2022 বা 21-এ অস্ট্রেলিয়াতে যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, 22-তে সম্ভবত। হ্যাঁ 22-তে। হ্যাঁ, তখন হচ্ছে আমি যে ডিজাইনটা করেছি ওটা আমি নিজের পেজে পোস্ট করছি, অ্যান্ড ওইটা অনেক জায়গায় স্প্রেড হয়ে গেছিলো। ওইটা যে সময় স্প্রেড হয়েছিল তখন আমি একটাও নেগেটিভ কোনো কমেন্ট দেখিনি। মানে অন্য সময় কি থাকে যে লাইক এরকম যে এটার জায়গায় এটা দিলে ভালো হতো, এরকমও আমি পাইনি। তো তখন আর কি মনে হয়েছিল যে এটার জায়গায় মানে ওইটার এক সপ্তাহ পরই মেবি ওয়ার্ল্ড কাপের জার্সিটা হয়ে সাবমিট করা হয়েছিল। ওখানে লাইক আমি মানে কয়েকটা ওইটাও সমালোচনা হয়েছিল, কারণ হচ্ছে যে টাইগার যেটা ইউজ করছিল ওই জার্সিতে হচ্ছে নাকি পিন্টারেস্ট থেকে নেওয়া অনেক কিছু আর কি সমালোচনা হয়েছিল। তো তখন আর কি একটু মানে মনে হয়েছিল যে মানে আমারটা সিলেক্ট করতে পারতো এরকম আর কি। কিন্তু ভাই আচ্ছা, সেক্ষেত্রে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে ধরেন একটা প্রসেস আছে, ও যদি মানে ওকে তো পৌঁছতে হবে বিসিবিতে। আজকে ধরেন আজকে আমার মেঘের সাথে পরিচয় হলো, আমি বা আপনার সাথে মেঘের পরিচয় আছে, হয়তো আপনি কাউকে বলতে পারবেন, কিন্তু আমি যদি ওর কাজ সম্পর্কে না জানি বা বিসিবির সংশ্লিষ্ট যদি কেউ ওর কাজ সম্বন্ধে না জানে, ওকে কি ইনিশিয়ালি পৌঁছতে হবে ওই জায়গাটা পর্যন্ত। ওই জায়গাটা আজকে আমি শিওর আপনি আজকে জানলেন, আমি জানলাম। এখন যদি হয়তো বিসিবি আমাকে বললো যে নেক্সট কোনো একটা প্রজেক্টের জন্য, আমি মেঘকে বলবো, ওকে বলবো, অফকোর্স আমার কাছে অপরচুনিটি আছে, তো আমি হয়তো তখন ইন্ট্রোডিউস করা দিতে পারবো। তখন এটা নাম্বার মানে অ্যাট দ্য এন্ড ইটস নট মাই কল, এটা বিসিবি ডিসিশন, বিসিবি কোনটা নেবে। কারণ একটা জিনিস হয় যেটা হচ্ছে আমরা শুধু জার্সি ডিজাইন করলে হয় না, যখন ম্যানুফ্যাকচার করতে যায় তখন কতটুকু ইমপ্লিমেন্ট করা যাবে, এক্স্যাক্টলি ওটা অনেক কিছু দেখতে হয়। ধরেন অনেক সময় আমরা দেখি যে গ্রাফিক ডিজাইনাররা অনেক কিছু এঁকে ফেলেছে বা অনেক কিছু করেছে, বাট প্র্যাকটিক্যালি ইটস রিয়েলি ডিফিকাল্ট। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশের ধরেন স্পোর্টস অ্যাক্টিভওয়্যারের ক্ষেত্রে অনেক কিছুর অভাব আছে। যেমন আমরা ভালো ফ্যাব্রিক আমাদের বাংলাদেশে হয় না। হ্যাঁ, যে ধরেন আপনার তাইওয়ান বা চায়নাতে যে ধরনের ফ্যাব্রিক পাওয়া যায়, আমরা খুব সহজেই বলতে পারি যে ধরেন আর্সেনাল এত ভালো জার্সি পরে, বাংলাদেশ এত ভালো জার্সি পরে না কেন। বাট এটা ইজি না। এটা আপনি ধরেন আর্সেনাল যে ফ্যাব্রিকটা ক্রিয়েট করেছে ওটা ও 6 মাস ধরে ক্রিয়েট করেছে, 6 মাস ধরে ওর ডিজাইনার টিম কাজ করেছে এর পিছনে। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি কমপ্লিট আপনার একটা ড্রেস মানে জার্সিটা দেখি, কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কত পরিশ্রম আছে এই কাজ। যেমন ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েদারের উপর ডিপেন্ড করে কি কখন কি ধরনের পড়বে, কোন ধরনের ফ্যাব্রিক ইউজ করবে, কোথায় ট্যুরে যাচ্ছি আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি কিনা ইংল্যান্ডে যাচ্ছি। এক্স্যাক্টলি। ধরেন আমাদের দেশে আমি খুব কমন একটা প্র্যাকটিস দেখেছি, সারা পৃথিবীতেই যেটা হয় আপনার অ্যাক্টিভ ওয়্যারে এয়ার ভেন্টিলেশন থাকে, বাতাস ঢুকবে শরীরের মধ্যে, এরকম একটা ভেন্টিলেশন থাকে, কোথাও না কোথাও থাকবে। মানে আমরা এটা ম্যাশ ফ্যাব্রিক বলি বা আমরা যেটাই বলি। তো আমাদের দেশের ছেলেরা যে ধরনের কাপড়টা আমরা পরে থাকি ওটা ইন্টারলক টাইপের, একটু স্লিপারি টাইপের, ওরা এটা দেখতে ভালো লাগে দেখে দেখতে পছন্দ করে। কিন্তু পৃথিবীর কোনো স্পোর্টসে আপনি পাবেন না যেখানে প্লেয়াররা জার্সি পরেছে ভেন্টিলেশন নাই। কিন্তু এই জিনিসগুলি ধরেন আমরা যেহেতু এটা কাজ করি, ম্যানুফ্যাকচারিং কাজ করি, আমরা প্রচুর লেটেস্ট কী ধরনের ফ্যাব্রিক ইউজ করে এগুলোর উপর কাজ করি। রাদার ডিজাইনিংয়ের পার্টটা আমার ডিজাইনের কাজ করা আমার কাজ না। আমার কাজ হচ্ছে প্লেয়ার মাঠে খেলবে ওই কমফোর্টটা দেওয়া, আমার ডিজাইনিংয়ের আমার পার্ট না বেসিক্যালি। সো ডিজাইনের পার্ট নতুন যারা আছে বা যেই মানে আসুক না কেন, অভিজ্ঞ যারা আছে তারা যে ডিজাইনিংয়ের পার্টটার উপর আরও ফোকাস করে। আমার কাজ ডিজাইনিংয়ের কাজ না, আমার কাজ হচ্ছে কমপ্লিট করে দেওয়া, যখন প্লেয়াররা যেন মাঠের মধ্যে কোনো আনকমফোর্ট ফিল না করে। মানে মেঘ যেটা বলছিল আর কি, যে ডিজাইনের কাজটা করা, মেঘের কাছে মানে কখনো মনে হয় বাংলাদেশ কিন্তু এক এক সিরিজে এক একটা জার্সি পরে, অন্যান্য দেশগুলোতে দেখি আপনাকে বছরের একটা
জার্সি দেখা যায় না, যে এই বছর এটা হচ্ছে এই 2024-এর কিডস, সেটা কিন্তু বলো অস্ট্রেলিয়া দেখি, ইন্ডিয়া দেখি। জি জি জি। মানে হ্যাঁ, আপনাকে আপনি উত্তর আপনি দিবেন আমি জানি। এটা কি মনে হয় না এটা করা যায় যে বাংলাদেশ আইকনিক একটা 25 সালে একটা জার্সি হবে যে এরকম? আসলে আমি হচ্ছে এরা দুই সাইডই সাপোর্ট করি। লাইক হচ্ছে যেটা বলতেছিলেন যে 1 বছর টানা একটা জার্সি পরা, ওটাও আমি সাপোর্ট করি। আই মিন ওইটাও ভালো একদিক দিয়ে, কারণ হচ্ছে লাইক বেশি ডিজাইন করা হচ্ছে না, লাইক একটার উপরেই সবাই বেস থাকবে, ব্র্যান্ডিং হচ্ছে, এন্ড একটাই সবাই কন্টিনিউ করতে পারবে। ধরেন যে এই বছর কেউ জার্সি কিনতে চাইলো, ধরেন জানুয়ারিতে একটা জার্সি কিনলো, ওটা ফেব্রুয়ারির ম্যাচে উনি গেল বা অগাস্ট সেপ্টেম্বরের ম্যাচে গেলে ওই একই জার্সি পরে উনি যাইতে পারবে। এটা একটা ভালো দিক। আর যেটা বলতেছিলেন যে প্রত্যেক সিরিজে যে সেম জার্সি, নতুন জার্সি, ওটা হচ্ছে আরেক দিক দিয়ে ভালো দিক যে ডিজাইনাররা হচ্ছে ওদের ডিজাইনটা শোকেস করতে পারে। তো দুইটাই আর কি আমার সাইড থেকে পজিটিভ। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে এই জায়গাটা। নাম্বার 1 হচ্ছে আমার মনে হয় এই ইনফরমেশনটা ভুল। বাংলাদেশ এখন প্রতি সিরিজে জার্সি চেঞ্জ করে। আপনার এটা ছিল লাস্ট 2 বছর আগে, বিকজ অফ তখন খুব র্যান্ডম স্পন্সর চেঞ্জ হচ্ছিল। তো দেখা যেত নতুন স্পন্সর যখন আসতো সে চাইতো তার নতুন ডিজাইন করার জন্য। আপনি লাস্ট 2 বছর ধরে দেখবেন বাংলাদেশের জার্সি কিন্তু মোটামুটি 1 বছর টানা পরে আসতেছে। ওয়ানডে জার্সিটা 1 বছর পড়েছে, টি-20 জার্সিটা 6 মাস পড়েছে, কারণ স্পন্সর আর চেঞ্জ হয়নি। সো এটা একটা কারণ ছিল। মাঝখানে লাস্ট 3 বছর বা 4 বছর আগে খুব র্যান্ডম চেঞ্জ হয়েছে বিকজ অফ স্পন্সর চেঞ্জের জন্য। শ্রেয়ান একদম বসে আছে চুপচাপ। সেটা হচ্ছে যে শ্রেয়ান, মানে ফুটবলাররা তো আপনার ডিজাইনগুলো শেয়ার করছে, সবাই শেয়ার করছে। মানে একটা জিনিস তো থাকে, যখন আপনারা পারিশ্রমিক পান না তখন আসলে কাজটা কীভাবে হবে পেশাদারিত্বের জায়গাটায়? মনে হয় কি মানে তরুণ যারা এগিয়ে আসবে তারা কিভাবে কাজটা করবে, মানে যদি অর্থ না পায় সে কাজ করে? তাহলে অবশ্যই ডিমোটিভেট হবে, কারণ প্রতিটা কাজের একটা ভ্যালু থাকে, বাট ওই ভ্যালুটা যদি না পায় তাহলে অবশ্যই ডিমোটিভেট হবে এবং কমে যাবে করার যে ইচ্ছাটা। মানে আরেকটা জিনিস মনে হয় কিনা, যখন আপনার এই যে হামজা চৌধুরীর মানে পোস্টারই যদি বলি, ওইটা আপনার যখন শেয়ার হচ্ছে কোথাও কিন্তু আপনার নাম নেই, রাইট? হ্যাঁ, মানে তখন কি মনে হয় যে কাজটা নাকি ভালো লাগে যে না অন্তত শেয়ারটা হচ্ছে? একদম শুরুতে ভালো লেগেছিল, যেহেতু অনেকে বড় বড় মানুষ শেয়ার করছে, তো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। বাট একটা সময় পর লাগে যে যদি ক্রেডিটটা দিত তাহলে আমার জন্য ভালো হতো। ডিজাইনিংয়ে কিভাবে আসা, একটু গল্পটা সবাই জানুক। আমার ডিজাইনিংয়ে আসা হচ্ছে 2023 সাল থেকে। 2023 সালে আমি হচ্ছে মোবাইল দিয়ে শুরু করি, তারপর বিভিন্ন ক্রিকেট পেজের সাথে কাজ করি। স্কোরিং যেগুলো থাকে ওগুলো মোবাইল দিয়ে হয়ে যায়। তো কাজ করতে করতে এরপরে বাসায় বলি যে একটা পিসি লাগবে। তো পরে আমার বোনের রিকোয়েস্টে পরে হচ্ছে আমাকে একটা পিসি কিনে দেয়। এরপরে হচ্ছে আমি আমাদের ওয়ার্ল্ড কাপ 2023 যখন শেষ হয়েছে, এরপরে হচ্ছে আমি শুরু করছি। তখন কি বাসা থেকে সাপোর্ট পাচ্ছেন? বলছেন বোনের কথা, কিন্তু বাসা, বাবা মা? বাবা মা হচ্ছে, মানে আমার বাবা হচ্ছে অত সাপোর্টিভ না, কিন্তু আমার বোন হচ্ছে খুবই সাপোর্টিভ। তাই হচ্ছে ডিজাইনিংয়ে আসতে পারছি। অ্যান্ড পিসি কেনার পর বাকিটা অফকোর্স বাকিটা হচ্ছে হার্ডওয়ার্ক দিয়ে আমি সব কিছু করে নিছি। এই আয় দিয়ে চলে যতটুকু আয় করা যায়? হ্যাঁ, আমি চলতে পারি। হচ্ছে আর কি, কাজটা কিছু দূরে এগোচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে সেন্টু ভাই, প্রত্যেকের আমার কথা বলে মনে হয়েছে যে কপিরাইট বিষয়টা অনেক বড় জিনিস। এবার নিশ্চয়ই মেঘই সমস্যা, যে একটা জিনিস বানাচ্ছে একটা, এটা কিন্তু আমার রিপোর্ট আরেকজন কেউ নেবে সেটা আমি কিন্তু কখনোই করব না। বা আরেকজনের খেলা তো নেওয়া যাচ্ছে, একটা গান তো নেওয়া যাচ্ছে, কিন্তু একজন ডিজাইনারের কপিরাইট, আমি শুধু ভাববো যে টাকার জন্য কপিরাইট না, আমার তো এটা কাজ চাইলে আপনি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এই যে ধরেন এরা কাজ করছে, এরা যদি এখনই ডিমোটিভেট হয় আসলে কাজ করার উৎসাহ তো হারিয়ে ফেলবে। ধরেন মেঘের অন্য একটা পরিচয় আছে, মানে আমরা যদি ওইভাবে বলি, বাট ওকে দেখেন, ওকে আমি আজকে ফার্স্ট দেখলাম, মেঘ সম্বন্ধে আমি জানি, কিন্তু এই ছেলেটা এতটুকু কষ্ট করছে, দিন শেষে ওর সব কিছুই ভাইরাল হচ্ছে, সবাই জানছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কারিগর তার সম্পর্কে কেউ জানছে না। এটা তো আসলে খুবই কষ্টকর। তা আমরা কি দেখি, একটা জিনিস ভাইরাল হয়েছে, আমরা ভাইরাল করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে যে মানুষটা কষ্ট করলো সে যদি কাজের মানে অ্যাটলিস্ট এই ইয়েটা না পায়,
তাহলে তো আসলে তার জন্য খুবই ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ধরেন আজকে ও কাজ করছে, 4টা-5টা কাজ করলো, দিন শেষে ও খুশি হচ্ছে মানসিকভাবে, ওর হয়তো মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে, বাট ফিনান্সিয়াল স্টেবিলিটিও যদি চলে আসে সেক্ষেত্রে আসলে আমার মনে হয় অনেক মানুষজন আসলে এই কাজটাতে এগিয়ে আসবে। তাই মেঘ সেরকম কিছু মনে হয়? আসলে হ্যাঁ, এটা আমিও কিছু কিছু জায়গায় হচ্ছে এই জিনিসটা ফেস করছি। আমাদের হচ্ছে একটা সমস্যা যে অনেক ফাইন্যান্সিয়ালি হচ্ছে সবাই হচ্ছে মানে ধরেন যে অনেকের হচ্ছে কি ক্লায়েন্টের, মানে আমি যেহেতু রেগুলার কাজ করতেছি তো দেখতেছি যে ক্লায়েন্টরা অনেক কিছু চায়, কিন্তু ওই যে ধরেন যে চাই হচ্ছে অনেক বড় কিছু, বাট ওদের হচ্ছে ওরা হয়তো দিতে চায় হয়তো এতটুক, যেটা যে অনেকেরই হচ্ছে মন ভরে না। ধরেন যে মন ভরে না বলতে কি আসলে এটা যায় না, ধরেন যে অনেক হার্ডওয়ার্ক করলো, একটা হার্ডওয়ার্কের পিছিয়ে তো কত পরিশ্রম এটা তো ওদেরও বুঝতে হবে, বাট ওরা অনেকজন বুঝতে চায় না, বিষয়টা হচ্ছে এরকম। আপনি যদি মানে সাধারণত পারিশ্রমিককেও তো সবার সামনে বলে না, বেতন কারো জিজ্ঞাসা করতে হয় না। তো আন্ডার 21 যে জার্সিটা পরে বাংলাদেশ বিশ্বকাপে গেল, এশিয়া কাপে বাংলাদেশ কোয়ালিফাই করলো, তারপরে হকির জন্য একটা বড়, কিন্তু এমন না যে ক্রিকেট, সেই জায়গায় ওই জার্সি করে কত টাকা পেয়েছে? আচ্ছা আমি এটা বলি, এটা হচ্ছে যে সময় ডিজাইনটা কনফার্ম হয়েছিল ওটা হচ্ছে জুলাই বিপ্লবীর আগে। ওটা হচ্ছে আগে বলতে হচ্ছে ওরা আগে আই মিন রোজার দিকে বা রোজার পরে আর কি, যত মনে পড়ে ওরা ওইটা পরে সিঙ্গাপুরের খেলতে গিয়েছিল, তো ওইখানে আর কি চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওইখানে যে ওদের যে ম্যানেজমেন্ট ছিল তখন ও ম্যানেজমেন্টের হচ্ছে ভুলে গেছি কি সাইড জানি ওনার নাম, আমি ভুলে গেছি সঠিক। তো উনি হচ্ছে বলছিল যে উনি হচ্ছে যারা ছিল টিমের সাথে, টিমের হেল্প করছে বা এরকম কিছু, ওদের হচ্ছে সম্মানিটা দিবে, কিন্তু পরে হচ্ছে বিপ্লবীর পর মনে হয় ফুল কমিটি চেঞ্জ হয়ে গেছে। এই পরে আর কি আর হয় না। পরে আমি আর হচ্ছে আর মানে চাওয়ার কোনো দরকারও নাই, কেন হচ্ছে অ্যাটলিস্ট আই এম হ্যাপি উইথ দ্যাট। মানে একটা ডিজাইন করে আপনি একটা টাকাও পাননি? স্যাডলি এটা ফার্স্ট টাইম না, এমন হয়েছে যেটা আমি ডিজাইন করছি জার্সিও পাইনি। ধরেন যে একটা কথা বলি, সেন্টু ভাই হচ্ছে ভাইয়া উনি হচ্ছে ম্যানুফ্যাকচার করছিল, তো ও যে আমার হচ্ছে মানে ওনার সাথে তখন জানতাম না, তো তারও মানে ওইটা হচ্ছে ঢাকার আগের টিমের বিপিএল, হ্যাঁ দুর্দান্ত ঢাকার, তো দুর্দান্ত ঢাকার ছিল কথা ছিল যে ওনারা আমাকে জার্সি দিবে একটা। তো স্যাডলি আমি নিজের ডিজাইনটা আপনার ছিল? হ্যাঁ আমার ছিল, আমি জার্সি পাইনি। তো আমি ক্যামেরার আসার আগে ওনার সাথে কথা বলতেছিলাম, উনি আর কি শুনে এটা অবাক যে পেমেন্ট দিয়েছিল। আমার টার্গেট পেমেন্ট ছিল না, আমার টার্গেট ছিল একটা মানে পেমেন্ট তো দূরের কথা, একটা নিজের জার্সি সেটাও পাই। বেসিক্যালি অমিত ভাই যেটা হয়, এরা তো আসলে অনেক প্যাশন নিয়ে কাজ করে, এটা কিন্তু ইনিশিয়ালি কেউ টাকার দিকে তাকায় না। আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকের কথা কিন্তু কেউ একবারও ফিনান্সিয়াল ব্যাপারটা টেনেও আনেনি, কিন্তু দিন শেষে আমরা যারা মানে ওদের সাথে কাজ করি, অ্যাটলিস্ট এতটুকু যদি সম্মান না করি একটা ক্রিয়েটিভকে, আসলে এটা খুবই দুঃখজনক। ঠিক, আমরা আলোচনা করবো। মানে আজকে নিজেরই আমার কেমন জানি লাগছে, নিশ্চয়ই দর্শকদের এই প্রশ্নটা আছে। দেখেন যে জার্সিটা পরে হকিতে বাংলাদেশ বিশ্বকাপে খেললো, অনেক টাকা পুরস্কারও পেয়েছে সেই টিম, মানে বিশ্বকাপে যাচ্ছে, খেলতে যাবে, সেই জায়গাটায় মানে যে জার্সি তৈরি করেছেন সেই একটা টাকাও পাননি। মানে এই যে বিষয়গুলো, আরও বিষয় জানতে চাই বাংলাদেশের লাল সবুজ জার্সি নিয়ে কথা হচ্ছে আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে, আবারও স্বাগত জানাচ্ছি। আজকে স্যাটারডে নাইট স্পোর্টস আমরা কথা বলছিলাম বাংলাদেশের লাল সবুজ জার্সি নিয়ে, যে জার্সি পরে ক্রিকেটার ফুটবলার সবাই খেলেন, তার পেছনে কারিগরদের নিয়ে কথা বলছিলাম, তাদের দুঃখের কষ্টের কথাও আছে, সেগুলোও শুনছিলাম। আমরা সেন্টু ভাই বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিল যে মেঘ, যে ঢাকার জার্সি নিয়ে কথা, একটা পেমেন্টও হয়নি, আপনি সেটার প্রোডাকশনের দায়িত্বে ছিলেন সেই জার্সি। আমরা তো কাজ করি, ধরেন বিপিএল এর অলমোস্ট সবগুলি ফ্র্যাঞ্চাইজির আমরা কাজ করি, তো বাট ধরেন মেঘের তো আমি চিনতাম না, মেঘের সাথে সম্ভবত ঢাকার যে ওনার বা ওই ম্যানেজমেন্ট থেকে আসলে যোগাযোগ করেছে ওই। তা আমরা যেটা হয়, ধরেন আপনি যদি একটা ওনার হন, আপনারা আমাকে বলবেন যে এটা বানিয়ে দিতে, আমরা ওইটা বানিয়ে দিব, তো ওইটাই হয়েছে আসলে। ইভেন আমি এখন শুনলাম, যদি হয়তো মেঘের সাথে আমার পরিচয় থাকতো, তখন হয়তো মেঘ আমাকে ফোন করে বলতো ভাই আমার একটা জার্সি দরকার, আমি হয়তো সাথে সাথে করে দিতাম, বাট ওটা তো আমরা জানি না। যেটা হয় যে ম্যানেজমেন্টের পার্ট থেকে যতটুকু বলে আমরা অতটুকু করে দিই, কারণ এটা তো মানে ধরেন
ওটা টোটালি ম্যানেজমেন্টের ব্যাপার, টিমের ব্যাপার, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার, ওটা তো আর আমাদের এন্ডের ব্যাপার না। সেটা তো অবশ্যই। একই সঙ্গে যদি মেঘ বললে যেটা বললেন আসলে যে আপনাদের অভিযোগ নেই, আজকে যেটা বলছিলেন সেন্টু ভাইও বারবার বলছিলেন যে কারোর মধ্যে কোনো অভিযোগের সুর নেই, কত মানুষ কত কথা বলে, কিন্তু ওই যে সম্মানটা আপনাকে মেঘ আপনাকে দেখে কিন্তু আরেকটা ছেলে আসবে, সেটাই যে গুরুত্বপূর্ণ। আসলে ধরেন যে একটা জার্সি যে ডিজাইন করছি এটা যে আমি পাই নাই, একটা জার্সিটাই এক্সপেক্ট করছিলাম আমি, আর কিছু এক্সপেক্ট করিনি। জার্সি যে পাইনি ওইটা একটু ডিমোটিভেট হই নাই, বাট হচ্ছে একটু খারাপ কাজ করে যে এখন আমি সামনের দিকে কি আরও কোনো দলের সাথে কাজ করব নাকি না, এরকম মাঝে মাঝে কাজ করে। ধরেন যে আমি একমাত্র জার্সি ডিজাইনার না, আরও অনেক ডিজাইনাররা আছে। এখন আমার এরকম কাহিনী দেখে অনেকেরই অনেক কাহিনী আছে মনে হয়, বাট আমার কাহিনী দেখে অনেকেই ধরেন যে যারা জার্সি ডিজাইনিং জার্নি শুরু করতে যাচ্ছে এরা হচ্ছে সাহসটা পাবে না এভাবে। সেটাই শ্রেয়ান, তাই মনে হয় আপনার সাথেও নিশ্চয়ই আপনাদের মতো অনেকের যোগাযোগ হয়, যে ছেলেরা কাজ করতে চায়, ডিজাইনটা স্বপ্ন নিয়ে আসে। ঢাকা শহরে তো চলাফেরার জন্য আপনার তো একটা প্রফেশন হয়ে গেছে অনেকটা, সেটা কি মনে হয় যে একটা আরো একটু উপরে উঠা যাবে, এই প্রফেশনে আরো ভালো করা যাবে? জি জি অবশ্যই। আমার যেটা মনে হয় যে এমনি কিছুদিন আগে আমি একটা ডিজাইন করছিলাম, সেটা হচ্ছে একটা টিভি চ্যানেল ছিল যেটা ক্রেডিট দেয় নাই, বাট এরকম হয় যে ক্রেডিট না থাকলে হয়তো বেশি মানুষের কাছে আমার ডিজাইনটা এটা বোঝা যাবে না যে এটা উনি করছে। এটা যখন মানুষ জানে তখন মানুষ আমাদের নক দেয়, বাট এটা খারাপ লাগে এই দিক থেকে। আর যদি এমনি হয় তাহলে এটা হয় মাঝে মাঝে ক্লায়েন্ট যদি ভিন্ন ধরনের হয় তখন এইসব সিচুয়েশন আসে। বাট আমার যেটা মনে হয় যে আমি সবসময় এটা বলি যে আমাদের যারা ফ্রেন্ড থাকে বা যারা আসতে চায় তাকে বলি এই জায়গাটা ভালো, এবং আমি মনে করি যে যদি ভালো স্কিল করা যায় তাহলে অনেক দূরে যাওয়া পসিবল। আর আমি রিসেন্টলি এনপিএল এর সাথে কাজ করেছি, এরপরে সামনে হয়তো পিএসএল বা এইসবের সাথে কথা হইতে পারে বিভিন্ন কাজ দ্বারা। সো আমার দিক থেকে বললে আমি মনে করি যে অনেক দূর যাওয়া পসিবল। সেন্টু ভাই, এই জিনিসটা আমি জানি না, বিপিএল এর একটা দলের এবার জুলাই বিপ্লবের ওই থিমটাকে নিয়েছে একটা দল, একাধিক নিয়েছে, একটা দলের বলেছে তারা কপিরাইট ধরবে কেউ যদি 1 কোটি টাকা, কিন্তু যিনি জার্সিটা তৈরি করেছেন ডিজাইনটা সম্ভবত তিনি ক্লেম করেছেন তার সাথে ওই প্রতিষ্ঠান কোনো ওই দল কোনো কথা বলেনি। অমিত ভাই আসলে আপনি কাজ করতে গেলে ধরেন যে আমরা যে কথা বলছিলাম, এদের ন্যূনতম এরা 1 টাকাও তাদের চাচ্ছে না। এরা কি চাচ্ছে? এরা তাদের অ্যাটলিস্ট তাদের কাজের মর্যাদাটা চাচ্ছে, রেকগনাইজেশন চাচ্ছে। তো তারা চাচ্ছে যে তারা যে কাজটুকু করেছে অ্যাটলিস্ট লোকজন এতটুকু অ্যাপ্রিসিয়েট করুক। এর বেশি কিন্তু এই বাচ্চাদের আসলে কিছুই চাওয়ার নেই। আপনি দেখেন ওরা কিন্তু বলে না আমি আসলে এক্সপেক্ট করি না, আমি টাকা চাচ্ছি। ওরা টাকাও চাচ্ছে না। অ্যাটলিস্ট যেমন আমার কথা যখন বলছিলাম আপনার সাথে, তখন একটা জিনিস মনে হচ্ছে, ওই যে ওদের একটা প্রবলেম হচ্ছে ওরা রিচ করতে পারে না কোথাও গিয়ে যে এখানে কাজ করবে বা ওইখানে কাজ করবে। তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় ধরেন আমাদের এখন ক্রিকেটে আমাদের স্পোর্টসে তো ক্রিকেট একটা বড় জায়গা, তো ধরেন বিসিবির যদি একটা জায়গা থাকে যে এখানে আমি জাস্ট ডিজাইনটা সাবমিট করতে পারবো, তাহলে হবে কি ওরা জানলো কোথায় সাবমিট করতে হবে। ইভেন 1-to-1 কারোর সাথে বসতেও হবে না, জাস্ট ও ডিজাইনটা সাবমিট করে দিবে। তাহলে কিন্তু অ্যাটলিস্ট ও রিচ করতে পারবে বিসিবিতে, বা ও রিচ করতে পারবে, যে কোনো ছেলে রিচ করতে পারবে। তারপর পছন্দ করবে বিসিবি কোনটা করবে কোনটা করবে না, এটা বিসিবির কল। অন্তত তখন আপনি মেঘকে চিনবেন যে ও আসছে, ওর ডিজাইন আসছে, হয়নি ওর কোনো আক্ষেপ থাকবে না আমি এখানে পৌঁছতে পারিনি, কারণ বিকজ অফ ও আসলে ওর বয়সে ওই জায়গাটা রিচ করা হয়তো ও জানেও না কিভাবে যেতে হবে বা কার কাছে যেতে হবে। ধরেন মেঘে তো আমি আবার বলছি মেঘের তো আলাদা একটা পরিচয় আছে, বাট শ্রেয়ানের ধরেন ওকে হয়তো কেউ চিনে না, ও কিভাবে রিচ করবে? একটা প্ল্যাটফর্ম দরকার প্রত্যেকের। তো আপনি যদি ধরেন একটা ওয়েবসাইট থাকে বা কোথাও ড্রপ করতে পারবেন ডিজাইনটা, এরকম যদি থাকলে আপনি ধরেন 1000 ছেলে যদি ডিজাইন ড্রপ করে আপনার একটা কি ভালো হবে না? বা সিঙ্ক করতে পারেন আপনি, এখান থেকে একটু নিয়ে এখান থেকে একটু নিয়ে ইজিলি করা যায়। মেঘ সেটা বলছি যে তুমি তো এই জুলাই বিপ্লবের একটা সরাসরি অংশগ্রহণ করে মাঠে ছিলে, এবার যখন এবারের জার্সিগুলো এইভাবে হচ্ছে নিজে ডিজাইন করো, কোনো দল কি যোগাযোগ করেছিল এরকম একটা জার্সি করে দেওয়ার জন্য? হ্যাঁ, আমাকে যোগাযোগ করছিল
আমার প্রসেসে গেছিলো সব, বাট হচ্ছে যতটুক জানি আমার একটা দলের করেছি, ওইটা হচ্ছে লাইক অন্য ডিজাইন সিলেক্ট করছে, এটা টোটালি ফাইন। তো এটা আমার নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন, আমি আর কি ওদের সাথে কথা বলি না দেখে আমি বলতেছি না। হোপফুলি একটা দল আছে, ওরা আর কি একটা স্পেশাল একটা ম্যাচ খেলবে, ওটা হচ্ছে স্পেশাল এডিশন আর কি জার্সি। মানে কোনো একটা দল স্পেশাল এডিশন একটা জার্সি পরবে, সেই ডিজাইনটা তোমার করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গুড, খুবই ভালো কথা। আর যেটা বললো যে আমলাতান্ত্রিক জটিলতা বিসিবিতে আগে ছিল, অনেক কিছু হয়েছে, এই যে সংগ্রাম লড়াই এসব তো মানে তুলে দেওয়ার জন্যই, তাই তো? বিসিবিতে আগে অনেক সমালোচনা ছিল কিভাবে যাব, কিন্তু এই যে নতুন স্বপ্ন দেখা, নতুন বোর্ডের দায়িত্বে এসছেন ফারুক ভাই, তখনও এরকম যখন আমলাতান্ত্রিক জটিলতা হয় তখন মন খারাপ তো হয় নিশ্চয়ই, নাকি? আসলে কয়েকটা জিনিস হচ্ছে, অনেক কিছু এখনো ডেভেলপমেন্টে আছে। মানে হোপফুলি ফিউচারে যেগুলো হচ্ছে ডেভেলপ হয় নাই, হোপফুলি ওইগুলো ফিউচারে ঠিক হয়ে যাবে, এটা আর কি আশা করতেছি। এটাই। আর সোহান, মানে এরকম একটা ডিজাইন করে, এই যে আবারও বলি পারিশ্রমিক তো বলতে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, এই যে সর্বোচ্চ কত টাকা আয় করেছে একটা এরকম একটা ডিজাইন বা পোস্টার এরকম কিছু করে? ম্যানিপুলেশন বলতে গেলে যেগুলো কাল্পনিক থাকে, যেগুলো কোনো কিছু রিয়েল না, বাট বডিলি হাত এগুলো, ওগুলিতে আমি সর্বোচ্চ 1500 টাকা চার্জ করেছিলাম। ভাই কিছু বলতে পারছি না। না ঠিক আছে, আমাদের হাসলাম, স্টার্ট করেছে ছেলেরা, ইনশাল্লাহ নিশ্চয়ই একটা ভালো পাথ পাবে, নিশ্চয়ই একটা কিছু পাবে। কাজ করুক, সবাই কাজ করুক। এবং আমি এটাই বলছি আসলে যে একটা যে ধরেন, এটা কিন্তু আমি আপনাদেরকেও বলি যে আপনার ধরেন আমি অলমোস্ট অনেক দিনের পুরনো মানুষ হয়ে গেছে, আমরা বিসিবিতে অনেক দিন যাবত যাচ্ছি, বাট ওই একটা জায়গা লাগবে যে আমার আইডেন্টিটি প্রমাণ করার জন্য আমার একটা জায়গা লাগবে। সেক্ষেত্রে তো আমাকে ইনিশিয়ালি একটা জায়গার সাথে কন্ট্যাক্টে আসতে হবে। তো ওরা যদি, আমি ওদের কথাই শুধু বলছি না, অনেক ইয়াং ডিজাইনার আছে, আমি মাঝে মাঝে কনসেপ্ট জার্সি দেখি, মাথা খারাপ হয়ে যায়, কিন্তু কি অবিশ্বাস্য রকমের। আমাদের দেশে এরকম ছেলে আমাদের দেশেও কিন্তু, ইনফ্যাক্ট আমাদের দেশের ছেলেরা কিন্তু বাইরে কাজ করছে। ও যেমন বললো পিএসএল এ কাজ করে, আমি 2018 সালে কিন্তু আমি KKR এর সাথে কাজ করেছি, কলকাতা নাইট রাইডার্সের সাথে। তো এটাই বলছি যে কিছু, আমি শিওর আপনিও দেখেন, আমরা সবাই দেখি, মাঝে মাঝে যেটা হয় যে মাথা খারাপ হয়ে যায়, এত এক্সক্লুসিভ জিনিসপত্র দেখি, কনসেপ্ট জার্সি যেটা হয়তো অরিজিনাল জার্সি না, কোন কনসেপ্ট জার্সি। তো সবারই একটা জায়গা দরকার যে অ্যাটলিস্ট তার যে ক্রিয়েটিভিটি, এটা তো আসলে প্রমাণ করার জন্য একটা ইনিশিয়াল প্ল্যাটফর্ম লাগবে। কোথায় সেটা? তো ওই জায়গাটুকু পৌঁছানোর জন্য কিছু একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে সে তার ডিজাইনটা ড্রপ করতে পারবে। ওই জায়গাটা আসলে জানা দরকার, প্রত্যেকে জানা। আজকে ধরেন আমরা আলোচনা করলাম, আলোচনাটা এখানেই শেষ হয়ে গেল, আসলে এটা খুব একটা ফ্রুটফুল কিছু হবে না। অ্যাজ লং অ্যাজ ধরেন ওর জানা থাকতে হবে আমি এই ডিজাইনটা এখানে সাবমিট করব। আমরা নিশ্চয়ই ক্রীড়া মন্ত্রণালয় থেকেও একটা উদ্যোগ আমরা চাইবো যে অন্যান্য সব ফেডারেশন মিলে যারা কাজ করছেন জার্সিতে, তাদের মানে সুযোগটা যেন তারা পায় সেই জায়গাটায়। মেঘ, আপনি হকির কথা বললেন, এছাড়া তো প্রথম জার্সি আপনার দেখেছিলাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সময় প্রথম জার্সি করেছিলেন, এবং আমাদের সাংবাদিকদের একটা মানে প্রতিষ্ঠান যদি বলি সেটা হচ্ছে BGCর আপনি একটা জার্সি করেছিলেন ওই সময়। হ্যাঁ, আমি ফার্স্টে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সি ডিজাইন করছিলাম, হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটাই করছিলাম। ওদের হচ্ছে ফার্স্ট লেগের পর সেকেন্ড লেগে হচ্ছে, সেকেন্ড লেগের আগে হচ্ছে আমার সাথে আর কি ওরা কন্ট্রাক্ট করেছে যে আমি একটা কনসেপ্ট অনেক আগে করছিলাম যখন আমি ক্রিকেট প্রফেশনালি খেলতাম শেখ জামালে। তো তখন আর কি ওদেরকে আমি মানে ওই সময়টা থেকে আমি হচ্ছে একটা ডিজাইন করছিলাম, যেহেতু তখন আর কি কনসেপ্ট ডিজাইন আমি অনেক করতাম। আর এখন তো আমি মাশাআল্লাহ ক্লায়েন্টের কাজ করি অনেক। তো তখন আর কি আমি কনসেপ্ট ডিজাইনটা দেখছিল আমাদের একটা ম্যানেজমেন্টের ভাইয়া, নাবিল ভাইয়া একজন টি স্পোর্টসের সাথে আছে, উনি আর কি দেখেছিল। উনি আর কি আমাকে আর কি নক করে বলতেছে যে জার্সিটা সুন্দর হয়েছে, আমরা জার্সিটা আগামী BPL এর সেকেন্ড লেগ থেকে আমরা পড়তে যাচ্ছি। তখন আমি বলছি শিওর, কিন্তু এটা তো খুব আগে ডিজাইন করছি, লাইক অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, তো আমি একটা নতুন ডিজাইন করেছি। তো ওনাকে আমি নতুন ডিজাইন হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটাই আমি দিয়ে তখন আর কি এটা কনফার্ম হয়েছিল। এটা হচ্ছে BGCটা হচ্ছে
আমি লাইক 26টা মেবি জার্সি ডিজাইন করছিলাম, 24 বা 26টা, অনেকগুলো করছিলাম। এটা হচ্ছে আমার অনেক শর্ট টাইমের মধ্যে মানে অনেক শর্ট টাইমের মধ্যে অনেকগুলো ডিজাইন মানে একটা ডিজাইন, দুইটা ডিজাইন, অন্যান্য দলগুলো সবগুলো কালারটা চেঞ্জ করে দেয়। ওইটা আমি শর্ট টাইমের মধ্যে অনেক বড় একটা কাজ ছিল এটা। সিন্টু ভাই, আপনার নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। আমি একদম ওপেন ফ্লোর দেবো, আমি লাস্ট পার্টে যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আপনি কথাগুলো বলবেন। একই সঙ্গে শ্রেয়ান আর মেঘের বেলাও থাকবে আরও কিছু কথা, কপিরাইট সব কিছু মিলে। তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের স্যাটারডে স্পোর্টসে, একটু পরেই ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশ লাল সবুজ জার্সি নিয়ে। যারা জার্সিটা পরে মাঠে খেলেন, ক্রিকেটার, ফুটবলাররা, সেই জার্সিগুলো যারা বানান, তাদের পেছনের গল্পের কথা শুনছিলাম। আমাদের সঙ্গে আছেন সেন্টু ভাই, মেঘ এবং শ্রেয়ান, তিনজনের কথাই আমরা শুনছিলাম। সেন্টু ভাই, খুব মানে জার্সি একটা আইকনিক ঝগড়া বিবাদের কথা মনে পড়ে, সেটা হচ্ছে 2019 বিশ্বকাপে যাওয়ার আগে লাল নাই সবুজ। জি জি, আচ্ছা, ওই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে কি, আপনার ইনিশিয়ালি ব্যাপার জার্সির মধ্যে কিন্তু লাল ছিল। আসলে জার্সির থটটা ছিল সবুজের বুকে লাল। কিভাবে লাল? বাংলাদেশ লেখাটা লাল ছিল, এবং পিছনে আপনি দেখবেন আমাদের নাম নাম্বার যেটা থাকে, প্লেয়ারদের নাম নাম্বার থাকে, ওটাও লাল ছিল। কিন্তু আইসিসি থেকে একটা মেল পাঠিয়েছে যে এই বছর আমরা ফন্টটা করব সাদা। তো বিসিবি আমাকে সাদা করতে বলেছে, আমি সাদা করেছি। আমি তো আসলে বিসিবির কাজ করি, ধরেন বিসিবি আমাকে যেভাবে বলবে ইনস্ট্রাকশন আসে ওইভাবেই করি। কিন্তু আনফর্চুনেটলি পরবর্তীতে যেটা হয়েছে যে লাল নাই কেন, তো এই যে আপনি বলছিলেন যে পিছনের গল্পের কথা, তো দেখা যায় এটা কিন্তু বিসিবি বা আইসিসির একটা কল ছিল, কিন্তু ওইখানে কারোই হয়তো ব্যাক অফ মাইন্ড এটা ছিল না, এখানে লালটা চলে গেছে। কিন্তু ওই দিন শেষে কিন্তু ওই যে আমরা আসলে থ্যাঙ্কসলেস জব করি, মানে ভালো হলে সবার, খারাপ হলে দায় আমাদের। সেটাই আর কি। অন্তত আপনার মানে সমালোচনা আছে, সেটাই তো বললাম যে মেঘরা কাজ করে, সেই সমালোচনাও থাকে। মানুষ জানেই না আসলে কে করছে, লাল নাই না সবুজ নাই, তাই তো মেঘ? এক্স্যাক্টলি, আমি আসলে এভাবে বলি না। ধরেন আসলে সমালোচনার সাথে সাথে আমরা অনেক ভালো কথাও শুনি আসলে। হ্যাঁ, সমালোচনা থাকবে। আপনি ধরেন পৃথিবীতে এত কালার এসছে কেন? আজকে আপনি হলুদ পছন্দ করেন, আমি লাল পছন্দ করি, কিন্তু আমরা কি করি, আপনি হলুদ পছন্দ করেন দেখে আমি আপনার ক্রিটিসাইজ করি। তো হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিছু সমালোচনা। এই যে আপনি বললেন অনেক কালার থাকে, মেঘ এই যে বললো অনেক কালার, আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখি কি কালারফুল জার্সি। বাংলাদেশে বিপিএল এই যে কয়েকদিন আগে এনসিএল হলো, দুইটা দল খেলছিল, দুইটাই কালো জার্সি পরে। মানে কালারের কি এত অভাব? মানে 7টা দল মোটামুটি সবাই কালো, আর এই যে কি মেরুন কালার একটু, বা একটু ব্ল্যাকিশ রেড এরকম পরে। মানে কি কারণ আপনারা এরকম ডিজাইনারা এরকম একই টাইপের জার্সি বানান? আমি বিষয়টা দেখছি, বিষয়টা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে ফিফা খেলার সময় দুই সাইডে আর কি একই দল না, ধরেন ব্রাজিল ভার্সেস ব্রাজিল এরকম হয়ে গেছে যে সেম ডিজাইন। মানে একদম বলতে গেলে খালি একটু পার্থক্য যে একটা ডিজাইন, একটা লাল উপরে একটা লাল নিচে, এরকম আর কি বিষয়টা। তো আমি যে সময় জার্সি কনফার্ম হয়েছিল সবগুলা, ওদের এনসিএল এর বা এনসিএল কমিটির বা যারা আর কি আছেন, ওদের একটা দায়িত্ব হওয়ার কথা ছিল যে জার্সিটা দেখার, যে এটা তো একদম সেম টু সেম হয়ে যাচ্ছে, এটা কালার কোনো দিক দিয়ে চেঞ্জ করা যায় নাকি, এটা আর কি আমি মনে করি। আমরা বিপিএলও দেখি যে ওই একটা অরেঞ্জ কালার বা একটা কি বলবো গ্রিন কাছাকাছি এরকম জার্সি কিন্তু দেখা যায় না, সবাই একটু কালো। মানে ওই মানে এটা কি ডিজাইনারদের আপনার মনে হয়? না, অনেক সময় হচ্ছে কি, মনে হয় এটা মানে আমাদের টার্গেট থাকে যে মানে আমাদের, আমি যেটা বুঝছি যে আমাদের বাংলাদেশিদের পছন্দ কি ডার্ক কালারগুলো বেশি পছন্দ। দেখবেন যে বেশি কালারগুলো হচ্ছে, বেশি জার্সি হচ্ছে ডার্ক কালার হয়, রাদার দেন হচ্ছে ইয়ালো যেরকম চোখের একটু চোখে লাগে এরকম আর কি, মানে লাইট কালার যে এইগুলো আর কি পছন্দ কম করে। কিন্তু কেন মানে ডার্ক কালার ব্যাপারটা বলি, এগুলি টোটাল ডিপেন্ড অন দ্য ফ্র্যাঞ্চাইজির মালিকের উপরে। হ্যাঁ, আপনি ধরেন আমরা ধরেই নিচ্ছি হলুদ মানে একটা বাজে কালার। আমরা যখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে কাজ করতে যাই, আমি তো ধরেন আমি অনেক বছর ধরে অনেক ফ্র্যাঞ্চাইজিদের সাথে কাজ করেছি, তা আমরা সাজেস্ট করি এই কালারটা নেন, এই কালারটা নেন। তো দিন শেষে যখন ওরা বলে ইটস মাই কল, তখন দিন শেষে আসলে আপনার আর কিছু বলার থাকে না। কারণ আমি অনেকবার বলেছি যে টপ অ্যান্ড বটম সিমিলার কালার করার জন্য, কিন্তু ওই সবসময় একটা জিনিস দেখি আসলে আমাদের সবার মাঝে আমাদের আসলে মানে বলে আমাদের দেশের ছেলের গায়ের কালার ডার্ক, এই কালারের যাবে না,
হলুদ পরলে কেমন লাগে। এখন আপনাকে আমি বলি ওয়েস্ট ইন্ডিজ যে কালার পরে আপনি কি বলবেন? এখন মাইন্ডসেট হয়ে গেছে ব্লু, গ্রিন, রেড, 4-5টা কালারের মধ্যে। এখন দেখে চোখ সয়ে গেছে এদের। তো এর বাইরে না আসলে কেউ কিছু চিন্তা করতে পারে না। আপনি যদি সাজেস্ট লাগে না টুর্নামেন্ট দেখবেন, আপনি সাজেস্ট করলে আমি দেখেছি সাজেস্ট করার পরে ওনারা আসলে শুনতে চান না, বরং বিরক্ত হন যে এই কালার কেন, বা আপনি রিস্ক নেবেন কেন, বেশি বললে কাজটাই দিবেন। এক্স্যাক্টলি। আসলে ওনারা বুঝতেই চায় না যে মানে উনি হচ্ছে ম্যানুফ্যাকচারার, উনি জানে যে ডিজাইনটা মানে কালারটা কিভাবে করলে সুন্দর ফুটাবে। এটা আসলে এটা আমিও দেখছি, এরা আসলে লোকজন বুঝতে চায় না যে এই বিষয়টা। সেখানে আপনি যখন ডিজাইন করেন পোস্টার তখনও কি মানে এইরকম কালারই বেশি প্রাধান্য পায়, মানে ডার্ক কালার? জি জি এমনি পায়, বাট কিছু সময় থাকে যে আমাদের লাগে যে এটা ঠিক আছে, বাট ক্লায়েন্টরা একটু ভিন্নভাবে হয়, তো তারা মনে করে যে এটা ঠিক না, ওই ধরনের সিচুয়েশন আসে। মানে ডার্ক কালার একটা মাইন্ডসেট আছে সবার মধ্যে। অমিত ভাই আসলে দিন শেষে তো যে বললাম, আপনি ধরেন বাংলাদেশি জার্সি নিয়ে অনেকগুলো কথা বলতে পারবেন, যে ধরেন আপনি লাল, সবুজ আর গোল্ডেন কালারের বাইরে যাবেন না। হ্যাঁ, যেমন বাংলাদেশি জার্সি নিয়ে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে, সেটা আমরা সবাই ধরে নিচ্ছি যে হচ্ছে পতাকার লাল সবুজ। ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আপনি সব দেশের যে ওদের বোর্ডের লোগো, আপনি ধরেন অস্ট্রেলিয়ার জার্সি যে ইয়েলো, অস্ট্রেলিয়ার দেশের পতাকা তো ইয়েলো নাই, বাট ওর ক্রিকেট বোর্ডের যে লোগো ওইটা কিন্তু ইয়েলো আছে। আপনি ধরেন 3 লায়ন্স, ইংল্যান্ডের কালার, পতাকার কালার আমরা জানি লাল আর সাদা, বাট ওর 3 লায়ন্সে নেভি রেড আছে, ও ওইটার উপরে যায়। কিন্তু আমাদের এই মাইন্ডসেট থেকে আমরা কেউ বের হতে পারি না, যে আমরা শুধু লাল সবুজ কেন, এরকম হতে পারে সবুজ আর গোল্ডেন হতেই পারে। এরকম করে চিন্তা করা যায় কোনো ডিজাইন? অবভিয়াসলি আমি হচ্ছে মাথায় আছে কিনা যে কোনো যদি এখন জার্সি বানাতে দেয়? আমি হচ্ছে আমার ক্লায়েন্টদের হচ্ছে জার্সি এভাবেই করি যে লোগোর সাথে যদি কালার কোনো ওনাদের চয়েস না থাকে, আমি তখন এভাবেই করি যে লোগোর সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করি। এটা করলে না জার্সিটা ফুটে অনেক, এই কারণে আমি এভাবে করার চেষ্টা করি। না বাংলাদেশের বেলায় তখন তো লোকে বলবে যে বাংলাদেশের বেলায় হচ্ছে বাংলাদেশে হয়ে গেছে কি, এখন যদি আমি অন্য কালার ট্রাই করতে চাই, আমি ট্রাই করা যায়, বাট এটা লোকজনের পছন্দ হবে নাকি এটা আমার ডাউট আছে। একই অবস্থা, পাবলিক সেন্টিমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আপনার শ্রেয়ান মানে স্বপ্ন আছে কিনা? আমরা তো একদমই শেষের দিকে আছি, যে এরকম কোনো ডিজাইন বা আপনার বিসিবির যে পেজগুলো চলে, ফুটবল ফেডারেশনের পেজ চলে, আমরা জানি বাইরের প্রত্যেকটা ক্লাব কীভাবে ব্র্যান্ডিং করে। হামজা চৌধুরীকেই যে ব্র্যান্ডিং করা যায়, কাজে লাগানো যায়। হামজা এসছে, হামজা হয়তো 2-1টা ম্যাচ খেলবে, কিন্তু ওই যে তাকে কাজে লাগানো, সেটা অবশ্যই এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে হয়। সেই ব্র্যান্ডিংয়ের সুযোগটা যদি আপনার কখনো স্বপ্ন দেখেন কিনা, বিএফএফ হয়তো আপনাকে ডাকছে, সেই ব্র্যান্ডিংটা করবেন? ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ। বাট আমি লাস্ট যেই হামজা চৌধুরীর যে ডিজাইনটা ছিল, ওই অফিসিয়াল বিএফএফ থেকেই আসছিল, ওইটা আমারই করা ছিল। আর এছাড়া যদি আমাকে অফার করে অবশ্যই আমি কাজ করব তাদের সাথে পেজগুলোতে। আপনি ইন্টারন্যাশনাল যেসব মানে বিভিন্ন দলও দেখেন, আপনি নিশ্চয়ই আপনি ফলো করেন, ওদের পেজগুলো যেভাবে ডিজাইন করা হয় সেটাকে একটা ব্র্যান্ড ভ্যালু দেয়, তাই তো? জি জি একদম। আমার যেটা মনে হয় যে যদি ডিজাইন ভালো হয় তাহলে মানুষ একটা মানে ছোট জিনিসকেও যদি ডিজাইনটা সুন্দর হয় তাহলে বেশি শেয়ার হয়, আর বেশি মানুষ জানে, আর বেশি মানুষ ওই জিনিসটা ফলো করে। আর বিশেষ করে ডিজাইন ভালো হলে বেশি মানুষের কাছে গেলে মানুষ নিজের প্রোফাইলে তো মানে সেভ দেয় বা শেয়ার দেয়, এর ফলে 1 জন থেকে 10 জন 20 জন এভাবে ছড়ায় যায়। আর আই থিঙ্ক এটা ভালো একটা পেজের জন্য, একটা টিমের জন্য, যারা সোশ্যাল মিডিয়ায় গ্রো করলে একটা ভালো ফ্যান বেস তৈরি হয়ে যায় ডিজাইনের মাধ্যমে। আমাদের এখানে বোধহয় আবাহনী মোহামেডান এতদিন ধরে খেলে, ওই ফ্যান পেজটা কিন্তু এখনো হয়নি। মানে ফ্যান বেজ আছে তাদের, সেটা সাংগঠনিক রূপ নেওয়া বা এরকম একটা ক্রেজি থাকা, ওই কালার ওই রকম। আমরা কিংসকে দেখেছি কিছু কাজ করতে। হ্যাঁ, তো এটাই মেন থিং আই থিঙ্ক ডিজাইন। আই থিঙ্ক ডিজাইন যদি অনেক টপ রেটেড থাকে তাহলে বেশি মানুষ লাইক করবে আর বেশি মানুষ জিনিসটা ফলো করবে। তো ডিজাইন যদি বেসিক থাকে তাহলে মানুষ নর্মাল হিসেবেই নেবে ব্যাপারটা। যদি ডিজাইন ভালো থাকে, প্রিমিয়াম থাকে দেখতে, তাহলে এটা অনেক শেয়ার হবে এবং অবশ্যই যে অনেক মানুষের কাছে গেলে একটা ফ্যান বেস তৈরি হবে বা নিজে থেকে চাইবে যে একটা ফ্যান বেস তৈরি করতে। অবশ্যই শ্রেয়ান, আপনার জন্য নিশ্চয়ই শুভকামনা থাকবে, নিশ্চয়ই সেরকম কিছু হবে। মেঘ, ডিজাইনারই হতে চান ভবিষ্যতে? আমার হচ্ছে কি আমি ভালো কাজ করতে চাই, এটাই আর কি মেনলি। মানে আমি চাই যে ডিজাইনিং তো করতেছি, আমি চাই এটা নিয়ে ফিউচার করার ইচ্ছা আছে। তার সাথে ধরেন যে আমি
কয়েকটা ভালো কাজ করার চেষ্টায় আছি। ধরেন যে বাংলাদেশে যেরকম শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে, তো ওই বিষয়টা অনেক মানে এখন হচ্ছে অনেক হচ্ছে জিনিসটা। তো ওই বিষয়ে আমাদের আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, অ্যাম্বার অ্যালার্ট নামে একটা মেসেজ আসে, হ্যাঁ মেসেজ আসে ইন্টারনেট ছাড়াই। হ্যাঁ ইন্টারনেট ছাড়া, ইভেন সিম ছাড়াও, মানে কোনো শিশু নিখোঁজ হয়ে গেলে ওইটা আসে যে ওর চেহারা এরকম দেখতে এরকম। তো এইভাবে করে কি বিদেশে সেফ হয়। তো আমি আর আমার একটা টিম আছে, তো আমরা হচ্ছে এটা লঞ্চ করার চেষ্টা, বাংলাদেশে আর কি এটা আনার চেষ্টা করতেছি এটাই। আর আমাদের হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে ফুটবল একাডেমি আমার চালু করতেছি। মামা আর কি উইটার কাজে আর কি এখন বাড়িতে গিয়েছে, ওইটা করতেছি। প্লাস হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের আম্মুর সাগরণী ফাউন্ডেশন, ওইটা নিয়ে আমরা হচ্ছে একটা বড় একটা প্ল্যান আছে। এইগুলো আমি হচ্ছে ট্রাই করতেছি যত রকম ভালো কাজগুলো ওখানে ইনভলভ। অবশ্যই আপনার জন্য শুভকামনা, নিশ্চয়ই আমরা সবাই আছি। একদম শেষ পর্যায়ে সেন্টু ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কি হয়ে গেছে? আমরা ডিজাইনটা করে ফেলেছি। করে ফেলেছেন, লাল সবুজ জার্সি প্রাধান্য। লাল সবুজের সাথে অন্য একটা কালারও থাকবে, মানে গোল্ডেন দিয়েছিলেন আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে একটা। হ্যাঁ, আমরা আরেকটা অন্য একটা কালার নিয়ে আসছি, গোল্ডেন নিয়ে আসি, একটু কালারটা একটু ডিফারেন্ট আর কি। ওকে, নিশ্চয়ই শুভকামনা আপনার জন্য। এই জার্সি নিয়ে নিশ্চয়ই বিতর্ক হবে না? আশা করি হবে না। ওকে, নিশ্চয়ই। এবার আমি হচ্ছে জুলাই বিপ্লবের কিছু থাকবে কিনা? না, ব্যাপারটা হয়েছে কি অমিত ভাই, আমি আপনাকে একটু অল্প করে বলি। আপনারা প্রায় আমাকে প্রশ্ন করেন যে আসলে কনসেপ্ট কি। আপনি দেখেন পৃথিবীর সব দেশের আসলে আমরা যেরকম মোটা থেকে কনসেপ্ট বানানোর চেষ্টা করি, সেরকম এইরকম করে না, আসলে খুবই বেসিক রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে আসলে। আমরা একদম শেষ পর্যায়ে এসে নিশ্চয়ই শুভকামনা থাকবে আপনার জন্য। মেঘ, স্ট্র্যান, আপনার জন্য শুভকামনা। আবারও দেখা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। ভালো ভালো কাজ করেন, আরও বেশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করেন, নিশ্চয়ই সম্মানটা একদিন আসবে। দর্শক, আজকে স্যাটারডে নাইট স্পোর্টস এখানেই শেষ থাকছে। আমরা যেটা বলছিলাম, যারা ডিজাইনটা করেন লাল সবুজ জার্সি, তাদের প্রতি যে সম্মানটা সেটা যেন আমরা রাখি, অন্তত আমরা যারা শেয়ার করি, নামটা অন্তত যেন লিখি, সেটা যেন থাকে। ভালো থাকবেন, আবারও দেখা হবে শনিবার।